আচ্ছা, যদি কখনো একটা জাদুকরি নোটবুক পেয়ে যেতেন আর সেখানে যা লিখতেন সেটাই সত্যি হয়ে যেত, তাহলে কেমন হতো বলুন তো? হ্যাঁ, শুনতে রূপকথার গল্পের মতো মনে হলেও হিমাচল প্রদেশের ছোট্ট এক শহরে ঠিক এমনটাই ঘটে। এক লেখক তার জাদুকরি নোটবুকে গল্প লেখে, আর সেখান থেকেই বেরিয়ে আসে দুটো আজব চরিত্র, রাহু এবং কেতু। তারা যেখানেই যেত সেখানেই ঝামেলা পাকিয়ে ফেলত, আর এই করতে গিয়েই তারা পড়ে এক চতুর তরুণী আর মাদক মাফিয়াদের পাল্লায়। এখন এটাই দেখার পালা, তারা কি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে, নাকি এদের পাল্লায় পড়ে তাদের জীবন হয়ে উঠবে লঙ্কা কাণ্ড। সেটাই দেখবো আজকের গল্প রাহু কেতুতে। শুরুতে আমাদেরকে একটা ছোট গল্প শোনানো হয়। আমরা দেখি ফুফা নামের একজন পুতুলওয়ালা, সে একটা গ্রামে যায় আর সেখানকার বাচ্চাদেরকে রাহুকেতুর গল্প শোনাতে থাকে। মূলত বাচ্চাগুলো তার কাছে জানতে চাইছিল যে রাহুকেতুর জন্ম কিভাবে হয়েছে। লোকটা তখন বলতে থাকে যে অনেক বছর আগে দেবতা আর অসুররা একসাথে সমুদ্র মন্থন করছিল অমৃত বের করার জন্য। অমৃত মানে অমর হওয়ার পানীয়। দেবতারা চেয়েছিল শুধু তারাই অমৃত পান করুক, কারণ এই অমৃত দুষ্ট কারো হাতে গেলে দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। একজন অসুর ছিল, নাম সর্বানু। সে ছল করে দেবতার বেশ ধরে অমৃতের লাইনে বসে পড়ে। যখন সে অমৃত পান করতে যায় তখনই সূর্য আর চন্দ্র তাকে চিনে ফেলে আর দ্রুত বিষ্ণুকে জানায়। বিষ্ণুর সঙ্গে সঙ্গে তার চক্র দিয়ে সর্বানুর মাথা কেটে দেন, কিন্তু ততক্ষণে অমৃত গলার ভেতরে চলে গেছে তার, যার ফলে সর্বানুর মাথার অংশটা অমর হয়ে যায়, যার নাম হয় রাহু, আর শরীরের অংশটাও আলাদা হয়ে অমর হয়ে যায়, তার নাম হয় কেতু। যেহেতু সূর্য আর চন্দ্রের জন্যই তার মাথা কাটা গিয়েছিল, এর জন্য তারা নাকি এখনো সূর্য আর চন্দ্রের প্রতি রাগ পুষে রেখেছে। হিন্দু পুরাণ অনুসারে এর জন্যই নাকি সূর্য আর চন্দ্রের গ্রহণ হয়। তারা বলে থাকে যে রাহু আর কেতু সূর্য এবং চন্দ্রের গ্রহণ করেছে। তাদের জন্ম কিভাবে হলো তা তো আমরা জেনে গেছি। এটা জানানোর পরেই ফুফা নামের সেই পুতুলওয়ালা বেরিয়ে আসে আর বাচ্চাদের সাথে আরো কিছুক্ষণ গান বাজনা করে পুরো সময়টা কাটিয়ে দেয়। এরপর সবকিছু গুছিয়ে সেখান থেকে সে চলে যাবে। তখনই হঠাৎ করে একটা বাতাস অনুভব করে সে, আর তখন সে নিজেই বলতে থাকে যে তারা কি চলে এসেছে। সে তো জানতো যে যখনই সে তাদের গল্প শোনাবে তখনই তারা সেখানে চলে আসবে। এটা বলেই সে পেছনে ফেরে, আর তখনই আমরা সেখানে রাহু আর কেতুকে দেখতে পাই। তাদেরকে দেখে ফুফা বলতে থাকে যে দুনিয়ার মানুষের অবস্থা এখন অনেক খারাপ হয়ে গেছে, তারা এখন অনেক খারাপ কাজে লিপ্ত, তাদেরকে খুব তাড়াতাড়ি শিক্ষা দিতে হবে, না হলে হবে না। এরকম চলতে থাকলে তো পুরো দুনিয়াটাই ধ্বংস হয়ে যাবে। তাই এবার যেন তারা দুজন তাদের খেলা শুরু করে দেয়। তার এই কথার মানে আমরা পরবর্তীতে জানতে পারবো, কিন্তু এখানে বলে দেই রাহু আর কেতুর একটা নির্দিষ্ট কাজ আছে। রাহু সাধারণত মানুষের মনে মোহ ও লোভ সৃষ্টি করে। এটা এমন এক প্রভাব যা মানুষকে ভুল পথে নিয়ে যেতে পারে। আকর্ষণ বা লোভ মানুষকে অন্ধ করে দেয়। অন্যদিকে কেতু হলো সেই শক্তি যা সেই মোহকে ধীরে ধীরে ধ্বংস করে এবং সত্য বাস্তবতার সামনে নিয়ে আসে। তাই রাহু আর কেতুর কাজ এক ধরনের পরিপূরক। তারা একটা মানুষের জীবনে মোহ সৃষ্টির পর সেই মোহের সমাপ্তি ঘটানোর কাজ করে। এরপর আমাদেরকে পাহাড়ের মধ্যে একটা সুন্দর গ্রাম দেখানো হয়। সেখানে একটা লোক ফুল তোলার কাজ করছিল। লোকটার নাম হলো সৌরভ। তখনই সে দরজার সামনে কাউকে দেখতে পায়, আর সে তাকে দেখতে পেয়ে অসম্ভব খুশি হয়ে গিয়েছিল। তাই সে তাড়াতাড়ি গিয়ে ফুফাকে জড়িয়ে ধরে আর বলতে থাকে যে সে তো তার গুরু, সে তাকে ছেড়ে কেন চলে গিয়েছিল। এবার যখন সে চলেই এসেছে সে আর তাকে যেতে দিবে না। এর থেকে আমরা বুঝতে পারি যে সৌরভের সাথে ফুফার আগে থেকেই কোনো কারণে পরিচয় ছিল। যাই হোক, তাদের সম্পর্কের ব্যাপারে তো আমরা ধীরে ধীরেই জানতে পারবো। এরপর দেখানো হয় সৌরভ ফুফাকে তার বাসার মধ্যে নিয়ে আসে আর তাকে চা খেতে দেয়, আর তাকে বলতে থাকে যে সে জীবনে ফুফার একটা কথা শুনে অনেক বড় ভুল করেছে। ফুফা তখন তাকে জিজ্ঞেস করে সে কোন ভুলের কথা বলছে। সৌরভ তখন একটা বই নিয়ে আসে আর বলতে থাকে যে বইটা তাকে ফুফা গিফট করেছিল আর বলেছিল যে এর মধ্যে সে যেই গল্প লিখবে সেটাই সত্যি হয়ে যাবে। আর এই কথা ভেবে সে হিমাচলের থেকে দুর্নীতি সরানোর জন্য রাহু আর কেতুর গল্প লেখে, যাতে করে তারা এসে হিমাচলের মানুষকে শিক্ষা দেয়, তারা যাতে খারাপ কাজ থেকে সরে আসে। কিন্তু সে বানাতে চেয়েছিল অ্যাটম বম আর বানিয়ে ফেলেছে সুতলি বোম। এখানে সে রাহু কেতুর কথা লিখেছে আর জন্ম হয়েছে তাদের মানালিতে। সেখানে তারা মানুষকে শিক্ষা দেওয়ার বদলে গলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে। এসব শুনে তো ফুফা খুব হাসতে থাকে। আর তখনই দৃশ্য পাল্টে আমাদেরকে রাহু আর কেতুকে দেখানো হয়। তারা দুজন তখন মানালির একটা ছোট্ট গ্রামে ছিল। আমরা দেখতে পাই তারা একটা গাড়ি নিয়ে প্রথমে একটা লোকের বাসার সামনে যায়। লোকটা আজকেই নতুন বাড়ি বানিয়েছে। রাহু আর কেতুকে দেখে
তারা তাদেরকে মিষ্টি খাওয়ার জন্য দেয়, কিন্তু তখনই ঘটে বিপত্তি। তারা মিষ্টি মুখে দেওয়ার সাথে সাথেই এদিক থেকে লোকটির নতুন বাড়িটা একদম ভেঙে চুরে মাটিতে মিশে যায়। লোকটা তখন তাদের দুজনের উপর অনেক বেশি রেগে যায়। তখনই তারা দুজন কোনোভাবে প্রাণ বাঁচিয়ে সেখান থেকে চলে আসে। এরপর সেখান থেকে তারা একটা চায়ের দোকানে যায় চা খাওয়ার জন্য, কিন্তু তাদেরকে দেখে চায়ের দোকানদার বলতে থাকে যে তাদেরকে এখনই এই দোকান থেকে বের হয়ে যেতে হবে, না হলে খুবই খারাপ কিছু ঘটে যাবে। আর তখনই কোত্থেকে একটা ট্রাক এসে পুরো চায়ের দোকান উড়িয়ে দেয়। রাহু আর কেতু তখন সেখান থেকেও পালাতে থাকে। মূলত তারা এই গ্রামে থেকে যখন যেখানে যায় সেখানেই কোনো না কোনো দুর্ঘটনা ঘটে, যার জন্য গ্রামের কেউ তাদের সাথে কথা বলে না। তারা যেখানে থাকে সেখানে কেউ থাকে না। এই রাহু আর কেতুর এমন অবস্থা শোনার পর ফুফা সৌরভকে বলতে থাকে যে এটা তাদের ভুল না, ভুল হলো সৌরভের গল্প লেখায়। সে ঠিক করে এখনো গল্প লিখতে পারেনি। এটা বলেই সে তখন সেখানে রাহু আর কেতুর নক্ষত্রকে স্বয়ং সেখানে নিয়ে আসে। সৌরভ তখন তাকে বলে যে দুনিয়ায় রাহু আর কেতুর জন্যই তো এত সমস্যা হচ্ছে, তার উপরে সে নক্ষত্রকেও কেন এখানে নিয়ে এসেছে। ফুফা তখন বলে তাকে এত ভাবতে হবে না, সে যেভাবে তাকে গল্প লিখতে বলছে সেভাবেই গল্প লিখুক। ফুফা তখন সৌরভকে ওই বইটির মধ্যে লেখার জন্য কিছু লাইন বলে দেয়। সে কবিতার ছলে বলে যে রাহু আর কেতু আজ একটা মেলায় গিয়ে তাদের খেল দেখাবে, আর নক্ষত্র রাহু আর কেতু দুনিয়ার রাহু আর কেতুর মাধ্যমে সবার মধ্যে থেকে করাপশন দূর করবে। আমাদেরকে তখন দেখানো হয় মানালির সেই গ্রাম। সেখানে একটা মেলার আয়োজন করা হয়। সেখানে গ্রামের পঞ্চায়েতের প্রধান একটা যাত্রাপালার আয়োজন করেছিল, আর সেখানে সে নিজেই মেয়ে সেজে নাচতে গাইতে থাকে। গ্রামের প্রায় সবাই সেখানে উপস্থিত ছিল, কিন্তু তখনই একজন এসে সবাইকে জানায় যেখানে রাহু আর কেতু আসছে। এ কথা শুনেই তখন যে যার যান বাঁচিয়ে সেখান থেকে পালাতে শুরু করে, কারণ যেখানেই রাহু আর কেতু থাকবে সেখানেই তো অমঙ্গল হবে। দেখা যায় মুহূর্তের মধ্যে পুরো মেলা খালি হয়ে যায়। পঞ্চায়েতের প্রধানও তখন সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সে রাহু আর কেতুর সামনে চলে আসে। তারা সামনে আসলে তখন পঞ্চায়েত তাদের মধ্যে রাহু আর কেতুর নক্ষত্র দেখতে পায়। এটা দেখেই সে তখন অনেক বেশি ঘাবড়ে যায়। তখন তারা দুজন তার কাছে জিজ্ঞেস করে যে সে কি কি পাপ কাজ করেছে। লোকটা তো তখন ভয় পেয়ে গড় গড় করে সবকিছু বলে দেয় যে কিভাবে সে তার ছেলেদেরকে নিয়ে স্মাগলিং এর কাজ করত, আর কিভাবে সে গ্রাম প্রধানের ওয়াইফের সাথে অনৈতিক সম্পর্ক করেছে। এই সব সে বলে দেয়, কিন্তু এগুলো বলতে বলতে ভয়তে সে সেখানেই মারা যায়। এরপরেই তো রাহু আর কেতুকে পুলিশ ধরে নিয়ে যায়, কিন্তু এই দুজন তো কিছুই করেনি। তারা তো এটাও বুঝতে পারছিল না যে পঞ্চায়েত তাদেরকে ভয় পেয়ে কেন সব সত্যি কথা বলে দিয়েছে। পুলিশ তখন তাদেরকে ধরে নিয়ে গেলে গ্রাম প্রধান পুলিশকে বলতে থাকে যে এই দুজন অলক্ষী যখন থেকে তাদের গ্রামে এসেছে তখন থেকে গ্রামের মানুষের সাথে দুর্ঘটনা ঘটেই চলেছে। প্রথমে তো তারা ছোটখাটো কিছু দুর্ঘটনা ঘটাতো, কিন্তু এখন তাদের জন্য একটা মানুষের জীবন চলে গেছে। পুলিশ তখন রাহু আর কেতুর কাছে জিজ্ঞেস করে যে পঞ্চায়েতকে কে মেরেছে। তারা দুজন বলতে থাকে যে তারা তাকে মারেনি, কিন্তু এই পঞ্চায়েত গ্রামের পঞ্চায়েত ছিল না, সে ছিল দুর্নীতির পঞ্চায়েত, আর ছেলেদেরকে নিয়ে স্মাগলিং এর কাজ করাতো সে। তার উপরে গ্রাম প্রধানের বউয়ের সাথে তার অনৈতিক সম্পর্কও ছিল। সবাই তখন এই কথা শুনে অনেক বেশি অবাক হয়ে যায়, কিন্তু একজন বলে ওঠে যে তারা এখানে পঞ্চায়েতের জীবন কাহিনী না, তাদের একটা বিহিত করার জন্য এসেছে। পুলিশ তখন তাদের কাছে জিজ্ঞেস করে যে তারা এরকম কাজ কেন করে, কেন মানুষের জীবনে শুধু দুর্ঘটনা সৃষ্টি করে। তখন তারা দুজন মিলে বলে যে তারা নিজেরা কিছুই করে না, তাদের মনে হয় যে কেউ তাদেরকে দিয়ে করায়। সেখানে থাকা কেউই তো তাদের কথা বিশ্বাস করে না। পুলিশ তখন তাদেরকে লাঠি দিয়ে পেটানোর ব্যবস্থা করে, কিন্তু তখনই হঠাৎ করে কোন একটা অদৃশ্য শক্তি পুলিশকে মারতে থাকে। এটা দেখে তখন রাহু আর কেতু বলতে থাকে যে এখন তো তারা তাদেরকে বিশ্বাস করবে, কিন্তু এই কাণ্ড দেখে সেখানে থাকা সবাই ভূত আছে বলে মনে করে, আর সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এরপর দেখানো হয় রাহু আর কেতু সেখান থেকে তাদের বাসায় চলে আসে। তাদেরকে গ্রামের মধ্যে কেউ থাকতেও দেয়নি, এর জন্যই তারা জঙ্গলের মধ্যে একটা গাছেই নিজেদের থাকার ব্যবস্থা করে ফেলেছে। আমরা দেখতে পাই কেতু তখন বিছানায় শুয়েছিল, আর এইদিকে রাহু তার জন্য খাবার বানাচ্ছিল। হঠাৎ করে কেতুর মাথায় কিছু খেয়াল আসে। সে রাহুকে বলতে থাকে যে আচ্ছা তাদের বাবা মাকে, আর তারা এখানেই বা কিভাবে আসলো, তাদেরকে কে পাঠিয়েছে। এই কোনো প্রশ্নের উত্তরই তো তারা জানতো না। এই নিয়ে তারা কথা বলতে থাকে। তখন আমরা দেখতে পাই নক্ষত্র রাহু আর কেতু তাদের এই প্রশ্ন করাকরি দেখে খুব হাসতে থাকে। এরপর আমাদেরকে সৌরভকে দেখানো হয়।
সে দৌড়ে ফুফার কাছে আসে আর তাকে বলতে থাকে যেদিকে তো সর্বনাশ হয়ে যাচ্ছে। তার বানানো ওই দুই ছেলে রাহু আর কেতু তো অলরেডি তাদের বাবা মাকে তারা কোথা থেকে এসেছে এই নিয়ে প্রশ্ন করা শুরু করেছে। এভাবে যদি তারা সৌরভ পর্যন্ত পৌঁছে যায় তাহলে কি হবে? ফুফা বলে যে এমন কিছু হলে তো সৌরভের কাহিনী শুরু হতেই শেষ হয়ে যাবে, তাই তাদেরকে এখন গল্পে এমন কিছু অ্যাড করতে হবে যেটা কিনা তাদের কাহিনীকে এগিয়ে নিয়ে যাবে আর ওই দুজনের এই সকল প্রশ্নের উপর থেকে মনোযোগ সরে যাবে। ফুফা এরপর বলতে থাকে যে কোনো একটা মেয়ের জীবনে যেন সৌরভ রাহু আর কেতুকে নিয়ে যায়, যাতে করে তারা একতরফা ভালোবেসে ফেলে আর তাদের পরবর্তীতে মন ভেঙে যায়। সৌরভ তখন ফুফার কথা মতো সেভাবেই গল্প লিখতে শুরু করে। এদিকে আমাদেরকে রাহু আর কেতুকে দেখানো হয়। সকালে উঠে কেতু রাহুকে বলতে থাকে যে সে ভোরবেলায় একটা স্বপ্ন দেখেছে। সেটা হলো একটা সুন্দরী মেয়ে ঘোড়ার পিঠে চড়ে তার দিকে এগিয়ে আসছিল। তখনই হঠাৎ করে ঘোড়া জোরে দৌড়াতে শুরু করে আর মেয়েটা ছুটে আকাশে উড়ে যায়। কেতু তখন তাকে ধরার জন্য তার হাত এগিয়ে দেয়, তারপর মেয়েটা তার হাতের উপর পড়ে। এভাবেই তাদের মধ্যে প্রেমের শুরু হয়। তারা এই নিয়েই কথা বলতে থাকে আর তখনই সেখানে তারা একটা মেয়েকে দেখতে পায়। মেয়েটা ছিল খুবই বোল স্বভাবের আর এই পাহাড়ের উপর এসে সে ছবি তুলতে থাকে। তাকে দেখেই কেতু বলতে থাকে যে এটাই তো সেই মেয়ে যাকে কিনা সে তার স্বপ্নে দেখেছিল। রাহু এই কথা শুনে কেতুকে তখনই মেয়েটার সাথে গিয়ে কথা বলতে বলে। কেতু তখন তার দিকে এগিয়ে যেতে থাকে আর তার সামনে গিয়ে তার হাত বাড়িয়ে দেয়। মেয়েটা তখন মনে করে যে সে হয়তো ভিক্ষা করছে, এর জন্য তার উপর সে রেগে গিয়ে বলে যেভাবে ঠিকঠাক জামা কাপড় পরে ভিক্ষা করতে বের হয়েছে কেন সে চুপচাপ যেন সে তার রাস্তা ছেড়ে দেয়। এই বলেই মেয়েটা তাকে ইগনোর করে এগিয়ে যেতে থাকে। সামনে মেয়েটার বাইক রাখা ছিল, সেই বাইকের উপর উঠে পড়ে সে, কিন্তু তখন দেখা যায় রাহুর হাত তার বাইকের উপর ছিল, যার জন্য মেয়েটার বাইক তখন আর চলে না। এটা দেখে কেতু সুযোগ পায়, তাই মেয়েটাকে বলতে থাকে যে তারা দুজন মিলে তাকে বাইক ঠেলে দিচ্ছে আর কোনো উপায় না থাকায় মেয়েটা তাদেরকে বাইক ঠেলতে দিতে রাজি হয়ে যায়। যেতে যেতে রাহু আর কেতু মিলে বলতে থাকে যে সে বাইকের জায়গায় একটা ঘোড়া কিনতে পারে, তো তাহলে তাকে আর বাইক নষ্ট হওয়ার ভয় পেতে হতো না। মেয়েটা তখন তাদেরকে চুপ করতে বলে আর বলতে থাকে যে তারা যে তাকে এত জ্ঞান দিচ্ছে তাদের নাম কি। আর যখনই তারা তাদের নাম জানায় তখনই মেয়েটা তাদেরকে চিনে যায় আর বলতে থাকে যে তারাই তো সেই দুইজন, তাই না, যারা কিনা সবার জীবনে দুর্ঘটনা বয়ে আনে। তারা যেন এক্ষুনি তার বাইক ছেড়ে দেয় আর তার থেকে দূরে থাকে, খবরদার তারা যেন তার কাছে না আসে। আর যখনই তারা বাইক ছেড়ে দেয় তখনই মেয়েটার বাইক আবারও চলতে থাকে আর মেয়েটা তখন তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়। কেতু তখন বলতে থাকে যে মেয়েটাকে পটানো সহজ হবে না, কিন্তু সে তাকেই রাহুর ভাবি বানিয়ে ছাড়বে। এরপর রাতের বেলা আমাদের দেখানো হয় তারা দুজনে মিলে একটা ক্লাবে যায় যেখানে সেই মেয়েটাও ছিল। এই মেয়েটার নাম হলো স্বপ্না। কেতু তখন মেয়েটাকে ইমপ্রেস করার জন্য তার আশেপাশে অনেক ডান্স করতে থাকে। তখনই আমরা দেখতে পাই সেখানে আরেকজন লোক উপস্থিত ছিল আর যখন সে দেখে যেখানকার সবাই নাচ গান করতে ব্যস্ত তখনই সে আস্তে করে একটা লোককে মেরে ফেলে। এরপরই তার লাশ নিয়ে কোথাও একটা চলে যায়। এদিকে ডান্স শেষ হয়ে গেলে কেতু স্বপ্নার কাছে যায় আর বলতে থাকে যে যখন থেকে সে তার স্বপ্নে এসেছে তখন থেকেই সে শুধু তার কথাই ভাবছে, সে যেন তার গার্লফ্রেন্ড হয়ে যায়। কিন্তু স্বপ্না তাকে ফুল ইগনোর করে আর সেখান থেকে চলে যায়। এদিকে আমাদেরকে দেখানো হয় ক্লাবের মধ্যে থেকে কিছু মানুষ বাইক নিয়ে কোথাও যেতে থাকে। যে লোকটা একটু আগে খুন করলো তারা সেই লোকটার কাছে পৌঁছে যায়। এরপর তার কাছে জিজ্ঞেস করে সে তাদের লোককে কেন খুন করলো। লোকটা তখন ছুরিতে ধার দিতে দিতে বলতে থাকে যে স্মাগলিং করার জন্য সে তাদেরকে গোয়া দিয়ে দিয়েছে আর সে বলেছিল যে হিমাচল হলো তার, কিন্তু তারা সেই কথা রাখেনি। তারা এখানে চলে এসেছে তাই তাদেরকে তো মরতেই হবে। এই বলে সে ছুরিটা মেরে মুহূর্তের মধ্যেই লোকটাকে মেরে ফেলে। এরপরই সকালবেলা আমাদেরকে দেখানো হয় লোকটা যাকে মেরে ফেলেছিল তাকে একটা ওভেনের সামনে নিয়ে আসে আর তার গায়ে মশলা লাগাতে শুরু করে। তখনই তার কাছে একটা ভিডিও কল আসে আর আমরা দেখতে পাই স্বপ্না তাকে কল করেছে। আসলে স্বপ্না এই খারাপ লোকের সাথে মনে হয় কোনো না কোনো ভাবে সম্পৃক্ত। স্বপ্ন ওই লোককে বলতে থাকে যে সে তার বাগানে গাঁজা রোপণ করেছে আর এটা সে তার কাছে বিক্রি করবে। লোকটা তখন এই কথা শুনে অনেক খুশি হয়ে যায়, কারণ এখন সে এগুলো নিয়ে স্মাগলিং করতে পারবে। এর জন্য সে স্বপ্নাকে সবকিছু ঠিকঠাক ভাবে রেডি করে তার কাছে পাঠাতে বলে। এরপর দেখানো হয় স্বপ্না তার বাড়ির কাছে চলে আসে। তখনই দেখতে পায় সেখানে তার বাবা চলে এসেছে। তার বাবা আসলে কিছু মাসের জন্য বাইরে কোথাও গিয়েছিল আর এই সুযোগেই স্বপ্না তাদের বাগানে গাঁজার চাষ করেছে। তার বাবা চলে আসার পরে তো স্বপ্না একটু ঘাবড়েই যায়, তবুও সে মনে করে যে এই গাঁজার কারণে তো তারা অনেক টাকা পাবে। এই জন্য তার বাবাকে যদি সে ঠিক করে বুঝিয়ে সবটা বলে তাহলে হয়তো সে তাকে এই নিয়ে আর কিছুই বলবে না। কিন্তু যখনই তার বাবা সেই গাঁজার বাগান দেখে তখনই তো তার মাথা অনেক বেশি গরম হয়ে যায়। সে রেগে মেগে স্বপ্নাকে বলতে থাকে যে বাগান সে বানিয়েছে ফলমূল রোপণ করার জন্য, এরকম বিষ রোপণ করার জন্য না। আর কার এত বড় সাহস হলো যে এখানে গাঁজার গাছ লাগিয়েছে। এই বলেই সে তখন গাছগুলো উজাড় করতে শুরু করে। স্বপ্না তো তখন এটা দেখে অনেক বেশি ঘাবড়ে যায়
সে দৌড়ে তার মায়ের কাছে চলে যায় আর বলতে থাকে যে তার বাবা সবকিছু উজাড় করে দিচ্ছে, সে যেন কোনোভাবে তাকে থামায়। তার মাও তখন স্বপ্নার বাবাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে তো তাদের কোনো কথাই শুনতে রাজি ছিল না। আর তখনই স্বপ্নার মা বাবাকে এক ধাক্কা দিলে সে গিয়ে একটা ধারালো অস্ত্রের উপর পড়ে আর সেখানেই মারা যায়। এটা দেখে স্বপ্নার মা তখন তাকে বলতে থাকে যে সে মারা গেছে, ভালোই হয়েছে, শুধু শুধু তাদের জন্য ঝামেলা সৃষ্টি করছিল। স্বপ্না যে তখন কি করবে কিছুই বুঝতে পারছিল না। এরপরে তার মাথায় একটা প্ল্যান আসে। সে তাদের এলাকার ইন্সপেক্টরকে কল করে। এই ইন্সপেক্টর স্বপ্নাকে অনেক আগে থেকেই পছন্দ করত, তাই এই সুযোগে সে ইন্সপেক্টরকে কাজে লাগিয়ে তাকে বলে যে কেসটা কোনোভাবে আত্মহনন কেসে যেন সে পরিণত করে দেয়, এর বদলে সে স্বপ্নার ভালোবাসা পাবে। ইন্সপেক্টর তো এই কথা শুনে একবারেই রাজি হয়ে যায়। এখান থেকেই দৃশ্য পরিবর্তন হয়। আমাদেরকে তখন রাহু আর কেতুকে দেখানো হয়। তারা আজ গিয়েছিল একজন করাপ্টেড মুভি ডিরেক্টরের কাছে, যে কিনা অসহায় ছেলে মেয়েদেরকে মুভিতে নেওয়ার লোভ দেখিয়ে তাদের কাছ থেকে অনেক অনেক টাকা নিত। বেচারা মেয়েগুলো তখন তাদের পরিবারের কাছ থেকে কোনোভাবে টাকা ম্যানেজ করে এনে তার কাছে দিত। তাই তার কাছে গিয়ে রাহু আর কেতু মিলে তাকে সব সত্যি কথা স্বীকার করার জন্য বলতে থাকে। ডিরেক্টর প্রথমে কিছুই বলতে চায় না, কিন্তু যখনই সে তাদের দুজনের মধ্যে নক্ষত্রের অবতার দেখতে পায় তখন সে অনেক বেশি ঘাবড়ে যায় আর সে সবকিছু স্বীকার করে নেয়। তার সাথে সাথে তার লোকেদেরকে বলে যে যাদের কাছ থেকে তারা টাকা নিয়েছে তাদের সবার টাকা যেন ফেরত দিয়ে দেওয়া হয়। এই কাজ শেষে তারা দুজন ডিরেক্টরকে বলতে থাকে, যার একটা কথা হলো সে যেন তাদের দুজনকে তার নাটকে নিয়ে নেয়, সেখানে তারা হনুমানের রোল করতে পারবে। কিন্তু তখন ডিরেক্টর তাদের কাছ থেকে পিছু ছাড়ানোর জন্য বলতে থাকে যে তাদেরকে সে তার নাটকে নিবে যদি তারা একটা কাজ করে, তাদেরকে নদীতে পাথরকে সাঁতার কাটাতে হবে। এই কথা শুনে তারা দুজন তো অনেক বেশি খুশি হয়ে যায়। তারা বলতে থাকে এটা কোনো কঠিন বিষয় নাকি, এখনই এই কাজ করে তারপরে আসছে তারা। দুজনে আসলে অনেক বেশি বোকা ছিল। এরপরে তারা একটা নদীর কাছে যায়। সেখানে গেলে রাহু কেতুর ঘাড়ে একটা ব্যাগ বেঁধে দেয়, যার মধ্যে পাথর রেখে দেয় সে, আর বলতে থাকে যে এখন কেতু সাঁতার কাটলে তার সাথে সাথে এই ব্যাগের পাথরগুলোও সাঁতার কাটবে। কিন্তু তাদের মাথায় তো আর এটা আসে না যে পাথরের ভারে নদীতে সে ডুবেও যেতে পারে। তো কেতু যখন তার কথা মতো পানিতে লাফ দেয় তখন সে আর উপরে উঠতে পারছিল না। আর এমন অবস্থাতেই সে পানির মধ্যে দেখতে পায় স্বপ্নার বাবাকে, অর্থাৎ পুলিশ ইন্সপেক্টর বুদ্ধি করে এই লাশটা এই নদীর মধ্যে বেঁধে রেখে দিয়েছিল। এরপর আমাদেরকে আবারও স্বপ্নাকে দেখানো হয়। সে পুলিশ স্টেশনে তার মাকে নিয়ে চলে আসে। তখন সে ইন্সপেক্টর যে কিনা তাকে পছন্দ করে সে তাকে কল করে আর বলতে থাকে যে সে তাকে যেভাবে যেভাবে বলার জন্য বুঝিয়ে দিয়েছে সে যেন সেভাবেই সবকিছু বলে। আর এখানে বলে দেই এই পুলিশ ইন্সপেক্টরের নাম হলো সন্দীপ। এদিকে আমাদেরকে দেখানো হয় সিনিয়র অফিসার বিবেককে। তার কাছে তখন এসেছিল সেই গ্যাংস্টার। সে একটা কাজের জন্য ঘুষ দিতে এসেছিল। এই গ্যাংস্টারের নাম হলো বিক্রম। বিক্রম টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে বিবেকের কাছে সন্দীপ আসে। সে তখন টাকাটি তার পাশে থাকা একটা ক্যাবিনেটে রেখে দেওয়ার জন্য বলে। এরপরেই সেখানে স্বপ্না আর তার মা কাঁদতে কাঁদতে প্রবেশ করে আর বিবেককে বলতে থাকে যে তাদের বাবা নিখোঁজ হয়ে গেছে। 3 দিন ধরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। শেষ তারা তাকে একটা কালো স্যুট পরিধান করা অবস্থায় দেখেছিল। বিবেক তখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে থাকে, কিন্তু এই দিকে দেখানো হয় সেখানে রাহু আর কেতু তাদের গাড়িতে করে সেই লাশ নিয়ে হাজির হয় আর সবাইকে জানায় যে এই লাশ তারা নদীর মধ্যে থেকে পেয়েছে। তবে তারা লাশ নিয়ে আসলে তখন স্বপ্না, তার মা এবং সন্দীপ অনেক বেশি ঘাবড়ে যায়। সন্দীপ তখন স্বপ্নার থেকে সন্দেহ সরানোর জন্য সিনিয়র ইন্সপেক্টর বিবেককে বলতে থাকে যে রাহু আর কেতু অনেক অলক্ষী দুজন লোক, এদেরকে জিজ্ঞাসাবাদ করা উচিত, কারণ এদের জন্য অনেকেরই বিপদ ঘটে। কিন্তু বিবেকের তখন স্বপ্না আর তার মায়ের উপরেই সন্দেহ হতে থাকে, কারণ তাদের আচরণ খুবই সন্দেহজনক ছিল। তাদের উপর সন্দেহ হচ্ছে এটা বুঝতে পেরেই স্বপ্না বিবেককে বলে যে সে যে কিছু করেনি এটা প্রমাণ করার জন্য তাকে বিবেকের সাথে আলাদাভাবে কথা বলতে হবে, এমন জায়গায় কথা বলতে হবে যেখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। মানে বোঝাই যাচ্ছে স্বপ্না আসলে কি করতে যাচ্ছে। সন্দীপের মতো সে বিবেককেও তার প্রেমের ফাঁদে ফাঁসিয়ে তার বাবার লাশ তাড়াতাড়ি করে পুড়িয়ে ফেলার ব্যবস্থা করে। আর বিবেক সন্দেহজনক হিসেবে তখন রাহু আর কেতুকেই লকআপে বন্দি করে দেয়। এদিকে যখন স্বপ্নার বাবার লাশ পোড়ানো হচ্ছিল তখন স্বপ্না বিবেককে বলতে থাকে যে সে তো তার এই কাজ করে দিয়েছে, কিন্তু সে যেন তাকে আর একটা কাজও করে দেয়। এই কাজ করে দিলে সে তাকে বিয়ে করবে। বিবেক তখন অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় আর জিজ্ঞেস করে তার কি কাজ করতে হবে। স্বপ্না বলতে থাকে যে ওই গ্যাংস্টার বিক্রমের কাছ থেকে সে কিছু টাকা ধার নিয়েছিল, যার জন্য সে এখন তার পেছনে হাত ধুয়ে পড়ে গেছে।
তার কাছে এখন ডাবল টাকা ফেরত যাচ্ছে। বিবেক যেন কোনোভাবে তাকে বিক্রমের হাত থেকে বাঁচিয়ে নেয়, কিন্তু বিক্রমের নাম শুনেই বিবেক তো একদম ঘাবড়ে যায়। সে তখন স্বপ্নাকে বলতে থাকে যে সে এসবের মধ্যে নেই, বিক্রমের সাথে কখনো কেউ পারেনি আর কেউ পারবেও না, তাই সে যেন চুপচাপ তাকে টাকা ডাবল করে ফেরত দিয়ে দেয় আর তার সাথে যেন আর না দেখা করে। এই বলেই সে সেখান থেকে চলে যায়। এবার আমাদেরকে আবারও রাহু এবং কেতুকে দেখানো হয়। তারা দুজন আরামসে পুলিশ স্টেশনে বসেছিল আর একে অপরের সাথে গল্প করছিল। কেতু তো স্বপ্নের সাথে বিয়ে করার কথাই ভাবছিল। এই অবস্থাতেও বুঝুন, তখনই সেখানে সিনিয়র ইন্সপেক্টর বিবেক প্রবেশ করে আর তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। কেতু তখন তাকে বলে সে খুব ভালো করেই বুঝতে পারছে যে ইন্সপেক্টর স্বপ্নাকে পাওয়ার জন্য তাদের দুজনকে ফ্রেম করার চেষ্টা করছে। সে চাইলে তাদের সাথে এমনটা করতেই পারে, কিন্তু এরপর তার সাথে যা হবে সেটা সে সামলাতে পারবে না। বিবেক তার কোনো কথাই বুঝতে পারছিল না। তার এই কথার মানে সে জিজ্ঞেস করে যে সে কি বলতে চাইছে। তখন তারা দুজন মিলে বলে যে তার সাথে সেটাই হতে যাচ্ছে যেটা এখন তার এই কনস্টেবলের সাথে হবে। কনস্টেবল তখন তাদের দিকে এগিয়ে আসলে রাহু আর কেতু তাদের আসল রূপ দেখায়। কনস্টেবল তখন অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল আর এর পরেই দেখা যায় তার কাছে বাসা থেকে কল আসে। তাকে জানানো হয় তার মেয়ে বাসা থেকে পালিয়ে গেছে, অথচ কালই তার মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল। সেই বিয়েও তো এখন ভেঙে গেছে আর তার সাথে তার মেয়ে যাওয়ার সময় 5 কোটি টাকা আর সোনা গয়না যা ছিল সবকিছু নিয়ে গেছে। লোকটা তখন এসব শুনে ভীষণ ভেঙে পড়ে আর সেখান থেকে তার বাসার উদ্দেশ্যে বেরিয়ে যায়। রাহু তখন বিবেকের সামনে আসে আর বলতে থাকে যে কনস্টেবল এতগুলো বছর ধরে মানুষের কাছ থেকে ঘুষ নিয়ে অনেক টাকা জড়ো করেছে আর সেগুলো দিয়ে মেয়ের বিয়ে দেওয়ার কথা ভেবেছে, কিন্তু তার মেয়ে সেগুলো নিয়ে পালিয়েছে। সেভাবেই তার পাপের শাস্তি পেয়ে গেছে। তাই সে ইন্সপেক্টরকে বলতে থাকে যে এখনো সময় আছে, সে যেন তার পাপের প্রায়শ্চিত্ত করে ফেলে, না হলে তার অবস্থা আরো বেশি খারাপ হবে। এ কথা শুনে বিবেক তখন আসলেই অনেক ভয় পেয়ে যায়। ঠিক তখনই একজন কনস্টেবল তার কাছে দৌড়ে আসে আর বলতে থাকে যে তার অফিস রুমে আগুন লেগে গেছে। বিবেক তখন দৌড়ে সেখানে যায় আর দেখে যে সে যেখানে বিক্রমের দেওয়া টাকাগুলো রেখেছিল সেই আলমারি পুড়ে গেছে। সে আগুন নেভানোর অনেক চেষ্টা করে, কিন্তু সবকিছু মুহূর্তের মধ্যে ছাই হয়ে যায়। সবকিছু হারিয়ে বিবেক পুলিশ স্টেশনের বাইরে যায় আর সেখানেই মন খারাপ করে বসে থাকে। কিছুক্ষণ পরই দেখা যায় সন্দীপ সেখানে আসে। বিবেকের টাকা পুড়ে গেছে এইটা জানতে পেরে সে অনেক খুশি হয়েছিল, কিন্তু বিবেকের সামনে সে সেটা প্রকাশ করে না। সে বিবেককে বলতে থাকে যে সে তো আগে থেকেই জানতো এমনটা হবে, কারণ সে তো এই স্টেশনের মধ্যেই দুজন অলক্ষীকে রেখে দিয়েছে, তাদের জন্যই এই সব কিছু হয়েছে। এই কথা শুনে বিবেক প্রচুর পরিমাণে রেগে যায় আর সন্দীপকে বলতে থাকে যে সে ওই দুটোকে যেন পুলিশের গাড়িতে তোলে, সে তাদেরকে নিয়ে একটা জায়গায় যাবে। অন্যদিকে তখন আমাদেরকে সেই ফুফাকে দেখানো হয়। তার কাছে হঠাৎ করেই সৌরভ সেই বইটা নিয়ে আসে আর বলতে থাকে যে সে তাকে বলেছিল যে রাহু আর কেতুর জীবনে একটা মেয়ের এন্ট্রি করিয়ে দিতে। সে তো সেটাও করেছে, কিন্তু এরপর সে কি করবে সেটা বুঝতে পারছে না। তখন ফুফা বলতে থাকে যে সবকিছু কি সেই বলে দিবে নাকি। সৌরভ তখন তাকে অনেক বেশি রিকোয়েস্ট করতে থাকে। ফুফা তখন বলে যে তাকে আর বই লিখতে হবে না, সে এখন নিজে যাবে রাহু আর কেতুর কাছে, তাদেরকে নিজে কাহিনী বোঝাবে। যদি তারা বোঝে তাহলে তো তাদের অনেক ভালো হবে, কিন্তু যদি না বোঝে তাহলে তাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, যা তারা চিন্তাও করতে পারছে না। এইদিকে আমাদেরকে দেখানো হয় বিবেককে। সে তখন সন্দীপের সাথে মিলে রাহু এবং কেতুকে নিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল। তখনই হঠাৎ করে তাদের গাড়ি বন্ধ হয়ে যায়। সন্দীপ তখন বিবেককে বলে যে এই দুই অলক্ষীর জন্যই এমনটা হচ্ছে, আর এই ব্যাপারটা সত্যি কিনা সেটা দেখার জন্য বিবেক তাদের দুজনকে গাড়ি থেকে নামতে বলতে থাকে। আর দেখা যায় ঠিকই যখন তারা নিচে নামে তখনই গাড়ি আবারও চলতে শুরু করে, আর যখনই তারা আবার গাড়িতে ওঠে তখনই গাড়ি বন্ধ হয়ে যায়। এটা নিয়ে তারা রাহু এবং কেতুকে অনেক কথা শোনাতে থাকে। ঠিক তখনই সামনে থেকে হেঁটে আসে সেই ফুফা। ফুফা তাদের কাছে গিয়ে বলতে থাকে যে তার নাম হলো ফুফা, সে রাজাকে ভিখারি আর ভিখারিকে রাজা বানিয়ে দিতে পারে, তার মধ্যে অলৌকিক শক্তি আছে। তার এই সকল কথা তখন তাদের সবার মাথার উপর দিয়ে যাচ্ছিল। আর এসব শুনে বিবেকের তো তখন মাথাই গরম হয়ে যায়। এমনিতেই সে অনেক যন্ত্রণায় আছে। ফুফা তখন তাদের সবাইকে গাড়ি থেকে নামতে বলে আর তার বলা কথাগুলো শুনতে বলে। তাছাড়া সে আরো বলতে থাকে যে সেই রাহু এবং কেতুর ব্যাপারে অনেক কিছু জানে। এই কথা শুনেই তখন সবার ইন্টারেস্ট চলে আসে। তারা তখন বাইরে জঙ্গলের মধ্যে গিয়ে তার কথা শুনতে থাকে। ফুফা এবার সবাইকে বলতে শুরু করে যে অনেক বছর আগের কথা, এখানে একজন সিকান্দার এসেছিল। সেই সিকান্দার বেশ কিছুদিন এখানে রাজ করে।
কিন্তু যখন সে এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় তখন তার কাছে এমন একটা ডায়েরি ছিল যেখানে কিনা যে ঘটনাই লেখা হতো সেটাই সত্যি হয়ে যেত। তো সে এখান থেকে যাওয়ার আগে সেই অলৌকিক ডায়েরিটা তার সেনাপতিকে উপহার হিসেবে দিয়ে যায়, আর সেই সেনাপতি আবার সেই ডায়েরিটা তার একজন শিষ্যর হাতে তুলে দেয় যে কিনা একজন লেখক, আর ওই ডায়েরিটা এখন একজন সৌরভ নামের লেখকের কাছে রয়েছে, আর সেই তার গল্পে এই রাহু এবং কেতুর জন্ম দিয়েছে। এই সব কিছু শুনে তখন পুলিশ অফিসার তার কাছে জিজ্ঞেস করে যে এই সব যে হয়েছে এ ব্যাপারে ফুফা কিভাবে জানে, তার এত জ্ঞান কোত্থেকে আসলো। ফুফা বলে যে সিকান্দার যার কাছে বইটা রেখে গিয়েছিল সেই হলো ফুফা, তার মানে সে নিজে। আর তাদের যদি তার কথায় বিশ্বাস না হয় তাহলে এখনই যেন তারা ওই সৌরভ নামে সেই লেখকের বাড়িতে চলে যায়, সেখানে সৌরভের রুমের ড্রয়ারের মধ্যেই তারা সেই বইটা পেয়ে যাবে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়, আমাদেরকে আবারও সেই স্বপ্নাকে দেখানো হয়। সে তার রুমে বেশ নিশ্চিন্তে ঘুমিয়েছিল, তখনই হঠাৎ করে সে লক্ষ্য করে যে তার কাছে ওই গ্যাংস্টার বিক্রম এসেছে, কারণ তার টাকা দেওয়ার সময়সীমা অলরেডি পার হয়ে গেছে আর এখন সে তাকে মেরে ফেলার জন্য এসেছে। কিন্তু স্বপ্ন তখন কোনোভাবে তার থেকে বেঁচে ওই বাড়ি থেকেই পালিয়ে যায়, কারণ সে টাকার জন্য এই লোকের কাছে মরতে চায় না। দেখা যায় পালাতে পালাতে সে জঙ্গলের অনেকটা ভেতরে গিয়ে পৌঁছায়, সেদিকে খুব একটা নেটওয়ার্ক পাচ্ছিল না, কিন্তু যখনই সে নেটওয়ার্ক পায় তখনই সাথে সাথে সন্দীপকে কল করে। সন্দীপ তখন তাকে বলে যে তার সাথে যা হয়েছে তা সে পরে দেখবে, কিন্তু এখনই যেন সে সৌরভ নামের ওই লেখকের বাড়িতে পৌঁছে যায়, আর সেখানে ড্রয়ারের মধ্যে একটা বই আছে, ওইটা তাকে চুরি করতে হবে, তাহলেই তারা সব সমস্যার সমাধান পেয়ে যাবে। এই কথা শোনার পর স্বপ্নার কোনো ধরনের প্রশ্ন করে না, সোজা চলে যায় সৌরভের বাড়িতে, আর সেখান থেকে ওই বইটা চুরি করতেও সে সক্ষম হয়। সৌরভ তখন জেগে গিয়েছিল, সে স্বপ্নাকে দেখেই তাকে ধরার চেষ্টা করে, কিন্তু সে তাকে কোনোভাবেই ধরতে পারে না। স্বপ্না ঠিকই সেখান থেকে চলে আসতে সক্ষম হয়। কিছুক্ষণ পরেই দেখা যায় ফুফা সেখানে এসে হাজির হয়, কিন্তু সে তার সাথে করে সেই রাহু কেতু এবং দুজন পুলিশ অফিসারকেও নিয়ে এসেছিল। রাহু এবং কেতুকে দেখে তখন সৌরভ ভীষণ ঘাবড়ে যায়। সে সাথে সাথে ফুফার কাছে জিজ্ঞেস করে যে এদেরকে সে কেন নিয়ে এসেছে। ফুফা বলে সে এদের সবার কাছে তার সত্যি কথা জানিয়ে দিয়েছে, এখন আর লুকানোর কিছুই নেই, কাহিনী এখন সুরসুরিয়ে এগিয়ে যাবে। তখন বিবেক সৌরভের কাছে তার সেই বইটা কোথায় সেটা জিজ্ঞেস করে। সৌরভ তখন ফুফার দিকে তাকায় আর বলে যে সে তার সাথে ধোঁকা করেছে, এই বলেই সে বিবেককে বইয়ের কাছে নিয়ে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে বই তো মিসিং, বই তো এখানে নেই। সৌরভ এটা দেখেই বুঝতে পারে যে একটু আগে যে মেয়েটা এখানে এসেছিল সেই তার বইটা চুরি করে নিয়ে গেছে, তাই সে এই কথাটা বিবেককে জানায়, কিন্তু বিবেক তো এই কথা মোটেও বিশ্বাস করে না এবং তারা পুরো লাইব্রেরি খুঁজে দেখতে থাকে যে সেখানে বই আছে কিনা। অনেক খোঁজাখুঁজির পরও তারা সেই বই পায় না, আর পাবেই বা কিভাবে, বইটা তো স্বপ্না নিয়ে গেছে। কিন্তু বিবেক তো মনে করে যে এরা নিশ্চয়ই তাকে পাগল বানিয়েছে, এর জন্য সে ভীষণ বিরক্ত হয় আর কিচ্ছু না বলে সেখান থেকে চলে যায়। তাছাড়া এই রাহু এবং কেতুর সাথে সে আর কখনোই দেখা করতে চায় না, তাই সে কোনো মতে এখান থেকে কেটে পারে। এদিকে আমাদেরকে দেখানো হয় সেখান থেকে বেরিয়ে গিয়ে সন্দীপ সরাসরি স্বপ্নার সাথে দেখা করে আর তাকে এই পুরো বইয়ের কাহিনীটা খুব ভালোভাবে বুঝিয়ে বলে। এই সব কিছু শুনে স্বপ্না বলতে থাকে যে ওই রাইটার তার কাহিনীতে ওই দুটো অলক্ষীকে হিরো বানিয়েছে আর তাকে ভিলেন বানিয়েছে, তাকে দিয়ে না জানি কত উল্টো পাল্টা কাজ করিয়েছে, কিন্তু এবার সে নিজেই বইতে গল্প লিখবে আর তাদের সব কয়টার 12টা বাজাবে। কিন্তু তারা এখনো সম্পূর্ণ বিশ্বাসই করতে পারছিল না যে এই বইয়ের ব্যাপারে তারা যা জেনেছে তা কি আসলেই সত্যি। তাছাড়া তারা চাইলেও এই বইয়ের মধ্যে যা ইচ্ছা তাই লিখতে পারবে না। এখানে গল্প লেখার কিছু শর্ত ছিল যে একটা গল্প কেউ শুরু করলে সেটাকে শেষ না করা পর্যন্ত অন্য গল্প কোনোভাবেই শুরু করা যাবে না। তাছাড়া গল্পের হিরোকে কেন্দ্র করেই পুরো গল্পটা লিখতে হবে। তাছাড়া যা একবার লিখে ফেলা হবে সেটাকে আর কোনোভাবেই চেঞ্জ করা যাবে না। এই ছিল এই বই বা ডায়েরির কাহিনী। জিনিসটা ডায়েরি, কিন্তু গল্প লিখতে লিখতে এটা গল্পের বই হয়ে গেছে বলা চলে। যাক, এরপর আবার আমাদেরকে রাহু এবং কেতুকে দেখানো হয়। তাদের জীবনের সত্য জানতে পেরে এখন তারা আরো বেশি ঘাবড়ে গিয়েছিল, কারণ আগে তাদের জীবন লিখেছিল এই লেখক সৌরভ, আর এখন না জানি কাদের কাছে তাদের ভাগ্য চলে গেছে, না জানি এখন তাদেরকে দিয়ে তারা আরো কি কি করায়।
এসব নিয়ে তারা যখন কথা বলছিল ঠিক তখনই দেখা যায় কেতু খুব অদ্ভুত আচরণ করতে শুরু করে। সে রাহুকে বলতে থাকে যে প্রথম দেখাতেই সে তাকে অনেক পছন্দ করে ফেলেছিল, কিন্তু রাহু তো তাকে পাত্তাই দেয় না। তার এমন অদ্ভুত আচরণ দেখে তারা সবাই অনেক অবাক হয়ে যায় যে এই ছেলে করছে কি। তখনই আমরা জানতে পারি যে সবকিছু আসলে স্বপ্নারই কাজ, সেই গল্পতে এগুলো লিখছে। আর এইদিকে কেতু একের পর এক উল্টো পাল্টা কাণ্ড করে বেড়াচ্ছে। সে একবার রাহুর কাছাকাছি আসার চেষ্টা করে, আবার রাহুকেই স্বপ্না বলে মনে করতে থাকে। এরপর দেখানো হয় কেতু হঠাৎ করেই স্বপ্নার হয়ে কথা বলতে শুরু করে। সে সৌরভের কাছে যায় আর বলতে থাকে যে তার জন্য তার বাবা মারা গেছে আর সে অনেকগুলো টাকা হারিয়েছে, সে তাকে কিছুতেই ছাড়বে না। সৌরভ তখন অনেক বেশি ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালায়। এরপরে রাহু কেতুর কাছে যায়। কেতু তখন বুঝতে পেরে গিয়েছিল যে রাহুর মধ্যে স্বপ্না প্রবেশ করেছে, এর জন্যই সে রাহুর জ্ঞান ফেরানোর চেষ্টা করতে থাকে। কিন্তু তখনই স্বপ্না রাহুকে দিয়ে কেতুকে মার খাওয়াতে থাকে। কেতু তখন ভীষণ কষ্ট পায় আর সেখান থেকে চলে যায়। এদিকে দেখানো হয় ফুফা আর সৌরভ নদীর কাছে বসেছিল। তখন সৌরভ বলতে থাকে যে তার তো সবকিছু শেষ হয়ে গেছে, গল্প তার কাছ থেকে চলে গেছে। ফুফা তাকে বলে যে কোনো কিছুই শেষ হয়নি, ভাগ্যে থাকলে সে আরো অনেক গল্প পেয়ে যাবে, তাই সে যেন এসব ভেবে মন খারাপ করে না থাকে। দৃশ্য চলে যায় পরবর্তী দিন। আমাদেরকে দেখানো হয় রাহু এই সব কিছু করে একটা জায়গায় বসেছিল। তখনই স্বপ্না তার মায়ের সাথে তার কাছে যায়। রাহু তার উপর অনেক বেশি রেগে গিয়েছিল, তাই সে তাকে বলতে থাকে যে বাকি সব কাজ সে মেনে নিতে পারে, কিন্তু তাকে দিয়ে সে তার ভাইকে কেন মার খাওয়ালো এটা সে ঠিক করেনি। সে গল্পে এসব উল্টো পাল্টা লিখেছে দেখেই তো এখন এসব হচ্ছে। স্বপ্না বলতে থাকে এখন তো শুধু সে মার খাইয়েছে, কিন্তু যদি রাহু তাদের কথা মতো কাজ না করে তাহলে কিন্তু সে তার দ্বারাই তার ভাইকে মেরে ফেলবে। রাহু তো প্রথমে তাদের কোনো কথাই মানতে চায় না, কিন্তু যখন দেখে স্বপ্নার লেখার জন্য সে নিজেই নিজেকে মারছে তখন সে খুবই অসহায় হয়ে পড়ে আর তার কথাগুলো মেনে নিতে রাজি হয়ে যায়। স্বপ্না প্রথমে বলে সে যেন এখনই গিয়ে কেতুকে লাস্টবারের মতো দেখে আসে, এরপর তাদের আর কেতুর কোনো প্রয়োজন হবে না। এদিকে তখন আমাদেরকে কেতুকে দেখানো হয় সে তাদের বাসায় গিয়ে রাহুর সাথে কাটানো সেই সময়গুলোর কথা ভাবতে থাকে। তার অনেক বেশি কষ্ট হচ্ছিল, কারণ তার ভাই আজ তাকে মেরেছে, যেমনটা সে আগে কখনো করেনি। রাতে রাহু তার সাথে দেখা করতে গেলে কেতু তার সাথে একদমই কথা বলতে চায় না, সে তার উপর অনেক বেশি অভিমান করেছিল। রাহু তখন কোনোভাবে তাকে বোঝায় আর বলে যে স্বপ্না তাকে নিয়ে অনেক উল্টো পাল্টা কাজ করাতে পারে, এতে কেতুরও ক্ষতি হতে পারে, তাই সে যেন এখান থেকে অনেক দূরে কোথাও চলে যায়। কিন্তু কেতু এটা একদমই মানতে চায় না। সে বলে যে সে তার ভাইকে ছেড়ে ভাবে যেতে পারবে না, এটা তার পক্ষে সম্ভব না। এখন রাহুও মনে করে যে আসলেই তার পক্ষেও কেতুকে ছাড়া থাকা পসিবল না, তাই সে তখন বলতে থাকে যে আচ্ছা তাহলে যাই হয়ে যাক না কেন আমরা দেখে নিব কি করা যায়, যে করেই হোক স্বপ্নার হাত থেকে তারা তাদের ভাগ্যকে ছিনিয়ে আনবে। এরপরে দৃশ্য চলে যায় রাতের বেলা। আমাদেরকে দেখানো হয় স্বপ্না তার রুমের বেডে শুয়েছিল আর সন্দীপ ছিল নিচে। স্বপ্না তখন সন্দীপকে বলতে থাকে যে সে যেন তার সাথে এসে উপরে ঘুমায়, কিন্তু সন্দীপ যতই তাকে পছন্দ করুক না কেন তার পক্ষে স্বপ্নার কাছাকাছি যাওয়া সম্ভব না, তাহলে তো তার হার্ট ভেতর থেকে বেরিয়ে আসবে। এই নিয়েই তারা কথা বলতে থাকে। তখনই স্বপ্নার কাছে পুলিশ ইন্সপেক্টর বিবেকের কল আসে। বিবেক তাকে বলতে থাকে যে সে যেন তার সাথে এখন দেখা করতে চলে আসে, সে তাকে মিস করছে। কিন্তু স্বপ্না তখন বলে যে তার এখন মুড ভালো নেই। এ কথা শুনেই তখন বিবেক তাকে ব্ল্যাকমেইল করতে শুরু করে। সে বলে যে তার বাবার কেস কিন্তু এখনো শাটডাউন করা হয়নি, তাই সে যেন বুঝে শুনে তার সাথে কথা বলে, নাহলে কিন্তু ব্যাপারটা খারাপ হবে। তখনই স্বপ্না বলতে থাকে যে তার সাথে সে পাঙ্গা নিয়ে অনেক বড় ভুল করেছে, সে এখনই এমন গল্প লিখবে যেন কালকেই তার চাকরি চলে যায়। এরপরই ফোন কেটে দিয়ে স্বপ্না বই লিখতে শুরু করে যে এমন কিছু হবে যার জন্য বিবেকের চাকরি চলে যাবে আর তার জায়গায় সন্দীপ সিনিয়র অফিসার হয়ে যাবে। দৃশ্য চলে যায় পরবর্তী দিন। আমাদেরকে দেখানো হয় সেখানে স্বপ্না আর সন্দীপ মিলে রাহুর সাথে দেখা করতে আসে। এবার সে তাকে বলে যে এখানে গ্যাংস্টার বিক্রমের একটা ক্যাফে রয়েছে, তাকে সেখানে যেতে হবে এবং বিক্রমকে মেরে আসতে হবে। রাহু তখন তার কথা মতো ভেতরে যায়, কিন্তু কিছুক্ষণ পরেই সে দৌড়াতে দৌড়াতে সেখান থেকে চলে আসে। তাকে এমন অবস্থায় দেখে স্বপ্না বলতে থাকে যে এরকমটা কিভাবে হলো, এগুলো তো সে বইতে লেখেনি। তখন রাহু বলে সৌরভের শুরু করা ওই গল্পে
রাহু এবং কেতু দুজনকেই একসাথে থাকতে হবে, না হলে কাহিনী এগিয়ে যাবে না। স্বপ্না তখন এটা রিয়েলাইজ করে, আর এর জন্য তারা তখন কেতুকে ধরে নিয়ে আসে। কেতু সেখানে এসে স্বপ্নার সাথে লাইন মারতে ব্যস্ত হয়ে যায়। রাহু তখন আলাদা করে তাকে বুঝিয়ে দেয় যে তাদেরকে এখন স্বপ্নার থেকে বইটা কোনোভাবে উদ্ধার করার পরিকল্পনায় মনোযোগ দিতে হবে, আর এ কারণেই তারা প্রথমে স্বপ্নার বলা মতো কাজ করবে। এরপর তারা স্বপ্নার কথা মতো দুজনে মিলে ক্যাফের মধ্যে প্রবেশ করে আর সেখানে থাকা সব গুন্ডাকে মারতে থাকে। এরপর তাদের সামনে স্বয়ং বিক্রম আসে, কিন্তু বিক্রম তো তখন নিজেই নিজের হাতে গুলি করে দেয়, যার জন্য তার হাতটাই উড়ে যায় আর বিক্রমের কাজ সেখানেই শেষ হয়। তখন তো স্বপ্না খুশিতে দৌড়ে চলে আসে আর তাদের দুজনকেই জড়িয়ে ধরে। এখন তাদেরকে বিবেকের কাছে যেতে হবে, এবার তার 12টা বাজানোর পালা। দেখা যায় পরবর্তী দিনই তারা দুজন মিলে বিবেকের বাড়িতে চলে যায়। সেখানে তার জন্য মুভির ব্যবস্থা করে নিয়ে গিয়েছিল তারা। বিবেক তখন একটা ক্লিপ দেখতে পায় যেখানে তার সকল পাপকর্মের ভিডিও ফুটেজ রাখা ছিল। এটা দেখেই তো বিবেক অনেক বেশি ঘাবড়ে যায় আর তাদের কাছে জিজ্ঞেস করে যে তারা কি চায়, কিন্তু রাহু আর কেতু তখন হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। তারা কিছুই বলে না। তারপরেই সেখানে প্রবেশ করে সিআইডির লোকেরা। তারা এসেই তখন বিবেকের পুরো বাড়ি সার্চ করতে থাকে আর সেখানে অনেক টাকা পেয়ে যায়, আর বিবেক তো সেখানেই ধরা খেয়ে যায়। এদিকে দেখানো হয় এক হাত উড়ে যাওয়ার পরে বিক্রম এটা কিছুতেই মেনে নিতে পারছিল না, তাই সে বিবেককে কল করে রাহু এবং কেতুর কিছু একটা করার জন্য বলতে থাকে। কিন্তু বিবেক তো তখন নিজেই পুলিশের কাছে ছিল, তাই তার সব কথা তখন পুলিশ শুনে ফেলে। এরপরই সিআইডির লোকেরা বিবেককে সেখান থেকে তুলে নিয়ে চলে যায়। এরপর থেকে স্বপ্না তার নিজের মতো অনেক কাজ করতে থাকে। মূলত রাহু এবং কেতুকে দিয়ে সে সব কাজ করাতে থাকে। সে প্রথমে সৌরভের বাড়ি দখল করে, এরপর তার বাবার বাগানে সে গাঁজা চাষ করতে শুরু করে। কিছু মানুষকে কাজে লাগিয়ে সেগুলো স্মাগলিংও করে। এগুলো হতে দেখে সৌরভ ফুফাকে বলতে থাকে যে এগুলোর মাধ্যমে তো দুর্নীতি আরো বেড়ে যাচ্ছে। ফুফা বলে যে এরপরে আরো কাহিনী বাকি আছে, সে শুধু দেখতে থাকুক। এভাবেই অনেক দিন কেটে যায়। এদিকে বিক্রম আর বিবেকের অবস্থা খুবই শোচনীয় হয়ে গিয়েছিল। তারা এখন রাস্তার পাশে বসে লিটারালি ভিক্ষা করতে শুরু করেছে। আর এমন করতে গিয়ে একদিন বিক্রমের সাথে বিবেকের দেখা হয়ে যায়। তখন বিবেক বিক্রমকে সেই বইয়ের কথা বলে দেয়। বিক্রম তো প্রথমে তার কথা বিশ্বাসই করতে চায় না, কিন্তু বিবেক বলে যে এটাই সত্যি। তখন বিক্রম বলতে থাকে যে একবার সে স্বপ্নাকে পেলে তার শেষ দেখে ছাড়বে। এইদিকে সন্দীপ তখন সিনিয়র পুলিশ অফিসার হয়ে গিয়েছিল। সে প্রথমেই বিক্রমের ক্যাফেতে আসে আর সেখানে রেড দেয়। তারা বিক্রমের বিরুদ্ধে সকল প্রমাণ খুঁজে পায়। তার সাথে সাথে সেখানে বিক্রমের লুকিয়ে রাখা কোটি কোটি টাকাও খুঁজে পায়। এই সব কিছু সন্দীপ স্বপ্নার কাছে নিয়ে যায়। এদিকে দেখানো হয় অনেক দিন স্বপ্নার হয়ে চুপচাপ কাজ করার ফলে স্বপ্না এখন রাহু আর কেতুকে বিশ্বাস করতে শুরু করেছিল, যার জন্য একদিন তারা দুজন স্বপ্নার অফিস রুমে ঢুকে সেখান থেকে তাকে বোকা বানিয়ে ওই বইটা নিয়ে নেয়। আর যাওয়ার সময় সন্দীপ তাদেরকে দেখে ফেলে, কিন্তু তারা তার থেকে বন্দুক নিয়ে তখন সেখান থেকে দুজনে মিলে পালায়। স্বপ্না তাদেরকে ধরতেও পারে না। এরপরই তারা তাদের জঙ্গলের সেই বাড়িতে চলে আসে। আর এখন এই বই নিয়ে কি করবে তারা সেটাই ভাবছিল। তারা তো মনে করে যে এই বই তারা পুড়িয়ে ফেলবে, কিন্তু তখনই সেখানে ফুফা এবং সৌরভ চলে আসে আর বলতে থাকে যে তারা যদি বইটাকে পুড়িয়ে ফেলে তাহলে বইটার সাথে সাথে তারাও শেষ হয়ে যাবে। তাই তারা এখন কলম নিক আর নিজেদের ভাগ্য নিজেদের মতো করে লিখুক। এটা নিয়ে তখন রাহু এবং কেতু অনেক খুশি হয়ে যায় যে অবশেষে তারা তাদের ভাগ্য বদলাতে পারবে। এখন আর অন্যদের হাতের পুতুল হয়ে তাদেরকে থাকতে হবে না। এরপরে আমাদেরকে জঙ্গলের মধ্যে বিক্রম আর বিবেককে দেখানো হয়। তারা রাতের বেলা ঘুমিয়েছিল। তখনই বিবেক স্বপ্ন দেখে যে তার ছেলে রাস্তা এখন ভিক্ষা করছে। তার পরিবারের অবস্থাও অনেক বেশি খারাপ হয়ে গেছে। এজন্য তখনই তার ঘুম ভেঙে যায়। সে সময় সেখানে তার সামনে রাহু এবং কেতুর নক্ষত্র চলে আসে আর তাকে বলে যে সে এখনো যেন সবার সামনে তার ভুলটা স্বীকার করে নেয়, তাহলেই তার ভালো হবে। তখনই বিবেক বিক্রমকে ছেড়ে সেখান থেকে দৌড়ে তার বাসায় চলে আসে আর তার পরিবারের কাছে খুব করে ক্ষমা চাইতে থাকে। এদিকে ভোরবেলায় দেখানো হয় কেতু সবার আগে ঘুম থেকে উঠে রাহুর কাছ থেকে ওই বইটা আস্তে করে নিয়ে নেয়। এরপর সেখানে কিছু একটা লিখতে থাকে। অন্যদিকে তখন স্বপ্নাকে দেখানো হয়। সে তো সন্দীপের সাথেই বসেছিল। তখন সন্দীপ তাকে বলতে থাকে যে এখন তাদের দুজনের এখান থেকে পালিয়ে যাওয়া উচিত, না হলে যে কোনো সময় এখানে রেইড পড়তে পারে। তখনই কেন যেন স্বপ্নার মনের মধ্যে কোনো একটা আওয়াজ ভেসে আসে। সে তখন সন্দীপকে না বলেই তার ব্যাগের মধ্যে অনেকগুলো টাকা ভরে আর সেখান থেকে বেরিয়ে যায়। আর এরপরই দেখা যায় সেখানে সত্যি সত্যি রেড পড়ে। সন্দীপের সামনে তখন রাহু এবং কেতু চলে আসে। সন্দীপ তো অনেক বেশি ভয় পেয়ে যায় আর তাদের কাছে বারবার ক্ষমা চাইতে থাকে, কিন্তু তত
ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। সিআইডির লোকেরা সেখানে চলে আসে আর সন্দীপকে তারা সেখান থেকে তুলে নিয়ে চলে যায়। এরপর আমাদের দেখানো হয় বিক্রমকে। বিক্রম জঙ্গলের মধ্যেই ছিল, তখনই তার সামনে রাহু এবং কেতু চলে আসে আর তাকে সেভাবেই ধ্বংস করে যেভাবে কিনা সে মানুষকে আগুনে পুড়িয়ে মারত। এর মাধ্যমে তারা বইটিতে লিখে বিক্রমেরও শাস্তি দিয়ে দেয়। আর এরই সাথে সাথে হিমাচল থেকে সকল দুর্নীতিও দূর হয়ে যায়। সবকিছু একদম ঠিকঠাক চলছিল, কিন্তু এরপরই রাহু বইয়ের মধ্যে দেখে যে সেখানে কেউ একজন স্বপ্নার পালিয়ে যাওয়ার কথা লিখে রেখেছিল। অর্থাৎ সেই দিন সকালে উঠে কেতু স্বপ্নার পালিয়ে যাওয়াটাই লিখে দিয়েছিল, কারণ সে এখনো স্বপ্নাকে পছন্দ করে আর সে চায় না স্বপ্নার কোনো ক্ষতি হোক। রাহু তখন এটা দেখে তাকে অনেক কথা শোনায়, কিন্তু যা লেখা একবার হয়ে গেছে তা তো আর পরিবর্তন করা যাবে না। এই সব কিছু হয়ে যাওয়ার পর ফুফা বলে যে এখন তাকে মুম্বাইতে যেতে হবে, এখানকার সব কাজ শেষ হয়ে গেছে। তবে যখনই তাদের ফুফার প্রয়োজন হবে তখনই তারা যেন তাকে মন থেকে ডাকে, তাহলেই সে তাদের কাছে চলে আসবে তাদেরকে সাহায্য করতে। এই বলেই ফুফা সেখান থেকে চলে যায় আর সৌরভ, রাহু এবং কেতুর বাবা হিসেবে তাদের সাথেই থেকে যায়। কিন্তু এরপর রাহু এবং কেতু মিলে ভাবতে থাকে যে এরপরে তারা কি করবে, পরের গল্পে তারা কি লিখবে। এটা ভাবতে ভাবতেই গল্প এখানে শেষ হয়ে যায়। কিন্তু তখন আমাদেরকে স্বপ্নাকে দেখানো হয় সে তার চুরি করা সেই টাকা দিয়ে একটা নতুন জায়গায় চলে গিয়েছিল আর সেখানে থেকেই সে একটা মন্দিরে মানুষকে দেবতার জ্ঞান দিতে থাকে। হয়তো এখন সে এভাবেই মানুষকে বোকা বানানোর কাজ করছে। আর এই দৃশ্যের সাথে সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। এই তো ছিল আজকের গল্প। রাহু কেতুর এই অলৌকিক গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এ পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।